This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনতার আদালতের কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এই জনতার আদালত নিজে দেখেছেন কি কখনো? না দেখে থাকলে আজকের উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা আপনাদেরকে দেখতেই হবে। দীর্ঘদিন থেকে চিকিৎসক পড়ুয়াদের অভিযোগ, প্রভাব খাটিয়ে নম্বর বদল হচ্ছে। কিন্তু কারা প্রভাব খাটাতেন? চিকিৎসক পড়ুয়াদের চাপে নামটা বলতে আজ বাধ্য হলেন ডিন। জনতার আদালতে পরিষ্কার হয়ে গেল অনেক কিছু। আরজিকর কাণ্ড তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি অনেক দুর্নীতির দরজায় টোকা দিয়েছে। তার মধ্যেই একটা রাজ্যের চিকিৎসক পড়ুয়াদের নিয়ে ব্যাপক দুর্নীতি। পাশ ফেল থেকে পদ সবকিছুই নাকি ঠিক করে দেয় একটা লবি, নম্বরও নাকি বদলে যায়। এবার ছাত্রদের আন্দোলনের সামনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক এস.কে দাস দেখিয়ে দিলেন সাদা কালি দিয়ে কিভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দেখো, একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে, এতে দিয়ে বুঝতে পারবি না। এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে, এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে। আর কোনো এখানে নিয়ম হচ্ছে কোথাও কোনো কারেকশন হলে এটা মার্কস যাবে না। দিস ক্যান কপি শুড গো ওভার দেয়ার। এটা দেখো, কোনোটাতে নম্বরে কারেকশন নেই, 80 হয়েছে। সে কি কাণ্ড! সাদা কালিতে ঘষে নম্বর বদল, অযোগ্য কেউ হয়ে উঠছেন চিকিৎসক। সাধারণ মানুষের চিকিৎসার অধিকার নিয়েও ছিনিমিনি। এই ফাইলে সেই খাতা, যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্রনেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন, কিন্তু মার্কশিটে তার নাম্বার 80 এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা বাড়ালেন? সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে। ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে আঙুল উঠছে। অনেক অভিযোগ, আর অভিযোগের কোনো শেষ নেই। ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সাদা কালি দিয়ে মুছে দেওয়া, সাদা কালি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। এরা পাস করে ডাক্তারি করবে বলতে পারবো না, সে ভালো হতেই পারে। এটা কতদিন ধরে চলছে এটা আমি বলতে পারবো না। এই পরীক্ষাটা এবারে আমরা পরীক্ষাটা নিজেরা নিয়েছি, এবার আমরা জানি যে এই করাপশনগুলো হয়েছে। টাকার বিনিময় বলতে পারবো, সেটা বিন আর উত্তর দেবে। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই। এই সব তথ্য সামনে আসতেই ডিনকে চেপে ধরলেন চিকিৎসক পড়ুয়ারা। পড়ুয়াদের আদালতে কার্যত কাঁদো কাঁদো অবস্থা ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্তের। অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন বটে, কিন্তু ছাত্ররা এমনকি প্রতিবাদী চিকিৎসকরাও জানতে চান একটাই কথা, কারা প্রভাব খাটাতেন। তীব্র চাপে বেরিয়ে এলো প্রথম নাম, টিএমসিপির চিকিৎসক নেতা অভিক দে। আমি ছাড় করাতে দিই না, আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। কে করেছে? নাম চাই। সব সময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। একা অভিক নাকি আরো কেউ আছে? চিকিৎসক পড়ুয়াদের নাম চাই। তীব্র ক্ষোভের মাঝে ডিনের মুখ থেকে বেরিয়ে এলো আরও এক তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতার নাম। ফাইনাল ইয়ারে 2-1 বার শাহিন সরকার ফোন করেছিল, কিন্তু ক্রান্তিকাল এসে গেছে, ক্রান্তিকাল। আর ওই মেয়েটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। সত্যি তিলোত্তমার মৃত্যু ও তার ন্যায়ের দাবি আরও অনেক দুর্নীতির চিচিং ফাঁক করে দিচ্ছে যে। মুখ লোকানোর জায়গা থাকছে তো? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর ব্রেক করছে TV9 বাংলা। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি নিয়ে সংশয়। কাল বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি নিয়ে সংশয়। তার কারণ যেটা জানা যাচ্ছে, আগামীকাল বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। নোটিশ দিয়ে জানালেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, যেখানে আজকে আমরা বারংবার বলছিলাম কালকে শুনানির আগে আজকে রাত জাগবে তিলোত্তমা, ঠিক সেখানে দাঁড়িয়ে
এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর কালকে শুনানি নিয়ে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছ তুমি? দেখো, গত কয়েকদিন ধরেই প্রধান বিচারপতি তিনি কোর্টে আসছেন না। তিনি সূত্র মারফত যে খবর, তিনি কিছুটা অসুস্থ রয়েছেন এবং আগামীকালও কিছুক্ষণ আগে যে নোটিশ এসছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফ থেকে যে আগামীকালও সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন না প্রধান বিচারপতি, সেক্ষেত্রে একটা বড়সড় অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে যে আগামীকাল শুনানি আদৌ হবে কিনা। তার কারণ যেহেতু এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্যের রাজনৈতিক সামাজিক যাবতীয় পরিস্থিতি এই শুনানির উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে, ফলত এই শুনানি আগামীকাল হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা সুপ্রিম কোর্টে যে প্রথাগত বিষয় দেখে আসি যে কোনো পার্ট হার্ড ম্যাটার অর্থাৎ যেগুলি আংশিকভাবে শুনানি হয়েছে সেই বিষয়ে যে বেঞ্চ শুনানি করে তারাই ধারাবাহিকতা বজায় রাখে। অর্থাৎ তার মধ্যে যদি কোনো বিচারপতি উপস্থিত না থাকেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিন সেই শুনানিটি হয় না যদি তারা অনুপস্থিত থাকেন। কিন্তু যেহেতু এই মামলা যথেষ্ট গুরুত্ব রয়েছে, ফলত এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে একটি অনিশ্চয়তার জায়গা আমাদের থেকেই যাচ্ছে। যে খবর আমরা পাচ্ছি যে একটি পরিবর্তিত কজ লিস্ট অর্থাৎ যে তালিকা আসে যে কোন কোন মামলার শুনানি হবে, সেই পরিবর্তিত কজ লিস্ট রাতে আসতে পারে এবং তখনই আমাদের সামনে ছবিটি স্পষ্ট হবে যে আগামীকালের মামলা আদৌ অন্য কোনো বেঞ্চে শুনানি হবে নাকি প্রধান বিচারপতি অনুপস্থিত থাকার কারণে আগামীকাল শুনানি রদ করা হবে। অর্থাৎ খুব পরিষ্কার হয়ে গেল একটা বিষয়, যেটা জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি বললেন যে আগামীকালের আরজিকর কাণ্ড নিয়ে যে শুনানি রয়েছে তা নিয়ে একটা বড় সংশয়, তার কারণ প্রধান বিচারপতির না থাকা। এবার সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধান বিচারপতির উপস্থিতিতেই অন্য দিন কি শুনানি হবে নাকি অন্য বেঞ্চে। আচ্ছা জ্যোতির্ময়, তোমার কাছ থেকে একটু এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইবো, একটু সাধারণ মানুষের জন্য যদি সহজ করে বোঝানো যায় যে প্রধান বিচারপতি না থাকলে যদি অন্য বেঞ্চে শুনানি হয় সেক্ষেত্রে কি হতে পারে, কিভাবে এগোবে প্রসেস? দেখো, এক্ষেত্রে অন্য বাকি দুজন যে বিচারপতি রয়েছেন মূলত তারা সিদ্ধান্ত নেবেন এবং মূল সিদ্ধান্ত এক্ষেত্রে প্রধান বিচারপতি। কারণ সুপ্রিম কোর্টে বা যে কোনো কোর্টে সবসময় যিনি প্রধান বিচারপতি থাকেন তাকে মাস্টার অফ রোস্টার বলা হয়, অর্থাৎ তিনি ঠিক করে দেন যে কোন মামলা কোন বেঞ্চে শুনানি হবে। যেহেতু এই মামলার তাৎপর্য গুরুত্ব অত্যন্ত বেশি এবং যেহেতু প্রধান বিচারপতি বেঞ্চ এই মামলার সুমোটো কগনিজেন্স নিয়েছে, ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলাকে অন্য কোনো বেঞ্চে ট্রান্সফার করা হবে কিনা বা যে প্রথাগত বিষয় আমরা দেখতে পাই যে যেহেতু পার্ট হার্ড ম্যাটার, যেহেতু আংশিকভাবে শুনানি হয়ে গিয়েছে, ফলত প্রধান বিচারপতি না থাকার কারণে এই মামলার শুনানি বাতিল হবে কিনা যাবতীয় বিষয়টি আরো কয়েক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরেই স্পষ্ট হবে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি রাত 9টা নাগাদ একটা রিভাইজড কজ লিস্ট আসতে পারে, অর্থাৎ একটি পরিবর্তিত মামলার তালিকা আসতে পারে যে কোন বেঞ্চে কোন মামলার শুনানি হবে। যে নোটিশ এখনো পর্যন্ত এসছে সেখানে লেখা রয়েছে যে মূলত যে যে মামলাগুলি অন্য বেঞ্চে শুনানি হবে তার একটি তালিকা সেখানে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু 6 নম্বর মামলা অর্থাৎ আগামীকাল প্রধান বিচারপতির এজলাসে 6 নম্বর মামলা হিসেবে আরজিকরের কেস নথিভুক্ত ছিল। 6 নম্বর মামলার এখনো পর্যন্ত কোনো উল্লেখ নেই, ফলত আমাদেরকে অপেক্ষা করতে হবে রাত 9টা পর্যন্ত। যদি পরিবর্তিত কজ লিস্টে তার উল্লেখ থাকে অন্য কোনো বেঞ্চে তাহলে সেই মামলার শুনানির সম্ভাবনা থেকে যাবে। আর যদি প্রধান বিচারপতি না থাকার কারণে এই মামলা আগামীকাল শুনানি না হয় তাহলে যে ধারাবাহিকতা বরাবর থাকছে সেই ধারাবাহিকতাই বজায় থাকবে যে যেহেতু পার্ট হার্ড ম্যাটার সেই কারণে প্রধান বিচারপতি যেদিন উপস্থিত থাকবেন পরবর্তী একটি ডেট এই মামলার নতুন করে আসতে পারে, যা পরবর্তী ক্ষেত্রে তার জন্য যদি আমাদের কিছুটা হয়তো সময় আরো অপেক্ষা করতে হবে। তুমি যেমনটা বলছিলে যে আজ রাতের দিকে হয়তো সেই লিস্টটা সামনে আসতে পারে, কিন্তু আরো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমরা দেখেছিলাম শেষবার যখন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল তখন বলা হয়েছিল পরবর্তী শুনানি অর্থাৎ 5ই সেপ্টেম্বর সিবিআই কে রিপোর্ট দিতে হবে। যদি শুনানি না হয় তাহলে কি এই রিপোর্ট পেশ করতে হবে সিবিআই কে, করলেও বা কোথায়? একদম, এক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যা যা নির্দেশ এর আগের শুনানির দিন অর্থাৎ 22শে আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, শুনানি হোক বা না হোক প্রত্যেকটা নির্দেশকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পালন করতে হবে। অর্থাৎ সিবিআই কে রাজ্য সরকারকে যে রিপোর্ট দিতে বলা হয়েছে সুনির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে। সেক্ষেত্রে যদি আগামীকাল শুনানি নাও হয় তবুও তাদেরকে এই রিপোর্ট জমা দিতে হবে এবং যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে সিবিআই এর তরফ থেকে মামলার অগ্রগতি কোন পর্যায়ে পৌঁছেছে তার যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতির কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে। ফলত রিপোর্ট সুনির্দিষ্ট সময় জমা পড়ছে, শুনানি হবে কিনা তা নিয়ে একটা বড়সড় অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। বেশ, আমাদের নজর থাকবে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ।